আরামবাগে আরএসএস নেতা অষ্টম সামন্ত দীর্ঘদিনের পুরনো আরএসএস কর্মী, কিন্তু মুশকিলটা হচ্ছে তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। তিনি ফাঁস করেছেন বড় বড় বিজেপি নেতাদের সাথে নারী গঠিত এবং আর্থিক দুর্নীতির বিভিন্ন কেচ্ছা। শুনুন কি বলছেন অষ্টম সামন্ত। পুরোটা শুনবেন এবং অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, অষ্টম হ্যাঁ সামন্ত কথা বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি রজতশুভ্র দত্ত কথা বলছিলাম, বিজেপি আইডি সেলের পক্ষ থেকে। আপনার সঙ্গে দুপুরবেলা সুদীপ্ত, মানে আমার জুনিয়র সুদীপ্ত রায়ের সঙ্গে কথা হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও আমাকে আপনার সম্বন্ধে সমস্ত রিপোর্টটাই দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটু ক্লারিফাই করতে পারেন যে আজকে যে কথাগুলো হয়েছে সুদীপ্তের সঙ্গে, সেই সেই কথাগুলো, এই যে আপনি আজকে বলেছেন ওকে যে বিমান ঘোষ, যিনি কিনা স্টেট সেক্রেটারি আমাদের দলের, তিনি আপনার সঙ্গে কোঅপারেট করছেন না, এই বিষয়ে একটু ইলাবোরেটলি আমাকে বলবেন? কারণ অলরেডি আমরা রিপোর্টটা দিচ্ছি, সেই রিপোর্টের বেসিসে মানে সেই কথাগুলো আমরা জানতে চাইছি, আর একবার ক্লিয়ারিফাই করে একটু আমাকে বলবেন কাইন্ডলি। এতদিন ধরে এই বিজেপি পার্টিটা করে আসছি। আমরা জানি যে কর্মী সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে কার্যকর্তা, এইভাবেই তো একটা প্রমোশন হয়। তার জায়গায় আমরা 2021 পরে দেখলাম যে আপনার ডিমোশন হয়ে গেল। কেন? তাহলে যদি মনে হয় সংগঠনকে বেটার করা, তাহলে তো মন্ডল সভাপতিগুলোকে বুথে বসিয়ে দেওয়া উচিত ছিল। একদমই। তার মানে আপনি বলতে চাইছেন যে বিমানবাবু আসার পরে আপনাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আপনাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং যেহেতু আমরা জানি যে বিমানবাবু সিপিএম থেকে এসেছিলেন, এবং যারা আপনারা পুরোনো দিনের সঙ্গী, যারা আপনারা বিজেপিটা বহুদিন ধরে করছেন, আপনাদেরকে টপকে উনি একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছেন, এবং ওনার যা লবির ছেলে করে ফেলেছেন। উনি শুধুমাত্র উনি কাজের লোককে ছেড়ে দিয়ে কাছের লোককে, আর যেখানে হচ্ছে গিয়ে টাকার উৎস আছে সেই ধরনের ব্যক্তিদের নিয়ে উনি সংগঠন চালানোর চিন্তা ভাবনা করছেন কিংবা করছেন। আমরা বিগত 2019-এর পর থেকে একদম রেজাল্ট আউটের পরের দিন থেকেই পুরো একদম টোটাল এমন ভাবে মানে সেটাকে মহলটাকে তৈরি করা হলো যে বিমানবাবুই যেন 1140 ভোটে যে জেতাটা হারা হয়ে গেল, না জেতাটাকে না জিতে সুবিধে হলো, সেটাও আমরা বুঝে উঠতে পারলাম। অথচ আমরা কাউন্টিং এ ছিলাম। কাউন্টিং এ আমাদের যে আনবে সেই রকম লোক ছিল না, আমরা যে কিভাবে আসবো সেই রকম লোক ছিল না, আমাদের যে কি খাবো সারাদিন সেই রকম লোক ছিল না, আমরা কিভাবে এসছি ঈশ্বর আর আমরা নেই। তারপরে 2021-এও আপনার হচ্ছে গিয়ে যে ভাইলেন্স তৈরি হলো, সেই ভাইলেন্সে আমাদের পাশে কোনো মানে শুধুমাত্র একমাত্র বিশ্বনাথ কারক ছাড়া কোনো এমএলএ সাথ দিল না। মানে শুধু আমাদের বলে নয়, বিভিন্ন যে টোটাল আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে বিশ্বনাথ কারক গোঘাট ছাড়াও আরামবাগেও ভালো রকম শেল্টার দিয়েছিলেন। বিশ্বনাথ কারক চেয়েছিলেন যে সুন্দরভাবে পৌরসভা ভোটটাকেও করতে। তারপরে আজকে কি মজার ব্যাপার দেখুন, বিষয়টা হচ্ছে 2021-এ অত ভাইলেন্স হওয়ার পরে বিমানবাবু যে বিগত 19-এর লোকসভার পর থেকে যে ব্যক্তিগুলোকে কাছের লোকগুলোকে, কাজের না লোকগুলোকে, মানে কোনো কাজে ইনভলভ না করে কাছের লোকগুলোকে দিয়ে করলেন, সেই লোকগুলোর পাত্তা পাওয়া গেল না। যদিও তার দিকে কোনোভাবে ডেকে এনে দায়িত্ব দেওয়া হলো, তারা কোনো কাজে ইনভলভ হলো না। এরকম ভাবে ডিটেন করছে, যাদের মাধ্যমে করছে তারা কি সিপিএম থেকে আসা? বিজেপি করছে যারা, তারা কি সিপিএম থেকে, তৃণমূল থেকে আসা? মানে আপনি সুদীপ্তকে বলেছেন যে তৃণমূলের সঙ্গেও ওর একটা গোপন সম্পর্ক আছে। অনেক, ওর একদম তার আপনাকে অনেক কিছু হয়তো আমি মানে প্রুফ দেখাতে পারবো, কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারবো না, কোনো অডিও ক্লিপ দেখাতে পারবো না, কিন্তু আমরা তো দীর্ঘদিন ধরে চলছি, সেই যে মোটামুটি আমরা কম বেশি আমরাও যেগুলো বুঝতে পারছি, জানতে পারছি, তার কিছু উদাহরণ আপনাকে আমি তুলে দেখাতে আমাকে এই উদাহরণগুলো একটু দিতে পারেন? কেননা দেখুন, আমি হাইকমান্ডে তো আপনার কথার বেসিসে রিপোর্ট দিয়েছি। সুদীপ্তর সঙ্গে যে আপনার কথা হচ্ছে, সুদীপ্ত আমাকে যে কথাগুলো বলেছে যে এসএসসি দুর্নীতির সঙ্গেও কোথাও না কোথাও গিয়ে বিমান ঘোষ জড়িত আছে, তৃণমূলের সঙ্গে একটা আতাত করে ওর নাকি টাকা পয়সা এদিক ওদিক করেছে, লেনদেন করেছে। এই বিষয়টা যে না হলে আজকে শুনুন না,
2019-এর আগে পর্যন্ত কি আপনার যে একটা হোটেলে দুটো পাতা ফেলে একটা ডিম ভেজে কোনো রকম চালাতো, সে আজ মিনারেল ওয়াটার ছাড়া খায় না, বড় বড় 5 স্টার হোটেলে ছাড়া কলকাতায় গেলে থাকে না, যে হচ্ছে এসি গাড়ি ছাড়া চড়ে না, আজকে একটা গাড়ি কালকে একটা গাড়ি, তারপরে আপনার বিউটি পার্লার, বড় বড় বিউটি পার্লার ছাড়া দাড়ি কাটে না। হঠাৎ কি 19-এর পর লটারি লেগে গেল নাকি? আচ্ছা আচ্ছা। লটারি লেগে গেল নাকি? যে একটা ভাঙা বক্সার নিয়ে ঘুরতো, সে আজকে পরিস্থিতি অনুযায়ী উল্টে পাল্টে বুলেট চাপছে বিভিন্ন জায়গায়। আরামবাগের ছিল না ওর, আরামবাগ টাউনে সে আজকে 2-4টে জায়গায় ফ্ল্যাট বাড়ি ফাড়ি ভাড়াপত্র ও কিভাবে 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 হয় আচ্ছা এগুলো? আচ্ছা, সেটা বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে কি, যে আরামবাগে আমাদের যে প্রার্থী অরূপ কান্তি দিগার, তার সঙ্গে কি ওর বনিবনা হচ্ছে না হচ্ছে না? এবং একমাত্র মধুসূদন বাগের সঙ্গেও তো ওর সম্পর্ক খুব একটা ভালো না, এটা শুনেছিলাম। শুধু মধুসূদন বাগ নয়, যে আরো 3টে রয়েছে, ওকে নিয়ে, ওনাকে নিয়ে 4জন, বাকি আরো যে 3টে বিধায়ক আছে কারোর সাথেই ওনার বনিবনা হয় না। এখন মেন জিস্ট মানে একটা তো আপনার ভোটেতে একটা ভালো রকম টাকা পয়সা মানে খরচ করার জন্য হয় আসে, সেইটা এখন ওইটাকে এখন ওনাকে কভার করতে হবে। তার জন্য দিগার বাবু ওনাকে ছাড়া চলবে না, উনি ছাড়া দিগার বাবু চলবে না। ও কি করবে, বিশ্বনাথ বাবুর সঙ্গে কি ওর সম্পর্ক ভালো আছে? মধুসূদনের সঙ্গে কারোর সঙ্গে? হ্যাঁ, মধুসূদনের সঙ্গে, বিশ্বনাথ তারকের সাথে আর সুশান্ত ঘোষের সাথে, এরা 3জনের সাথে ভালো কম বেশি এদের সম্পর্ক ভালো আছে। কিন্তু এদের 3জনের সঙ্গে এনার কোনো ভালো সুসম্পর্ক নেই, সৌজন্যমূলক ছাড়া। আচ্ছা আচ্ছা। তো অরূপ কান্তি দিগার কি সবাইকে নিয়ে কাজ করতে পারছে না? মধুসূদন আলাদা আছে, বিশ্বনাথ বাবু আলাদা আছে, বিমান বাবু আলাদা আছে, এরকম ঘটনা ঘটছে। দেখুন, যে কাজ হচ্ছে সেটা টোটালি জেলা সভাপতির অনুযায়ী হচ্ছে। এনারা যাচ্ছেন এনাদের বিধানসভায়, তখন তো সৌজন্যমূলক, যেহেতু এনাদের গায়ে স্ট্যাম্প আছে, এনারা তো কাজ করতে বাধ্য কিংবা যেতে বাধ্য। কিন্তু যে একটা ধরুন আপনার সঙ্গে সাক্ষাতে আপনি আমাকে দুটো কথা বলা, আর ওই ফোনে কিংবা মানে কথা বলার মধ্যে তো অনেক রকম ভাষা থাকে প্রয়োগ, তা সেই রকম ভাবে বলা, দুটোর মধ্যে তো কাজ দুরকম হয়। আপনি আসবেন, একটা বললেন না আপনাকে দায়িত্ব নিয়ে এইটা দাদা করতে হবে, এই বলাটা দায় সারা ব্যাপার। দল তো এটা লোককে তো কখনোই উইথস্ট্যান্ড করবে না। আমার অভিজ্ঞতা, দীর্ঘ 30 বছর ধরে আমি বিজেপি দলটার সঙ্গে যুক্ত আছি, আমি একজন আরএসএস করা লোক। হ্যাঁ, আপনাকে আরেকটা বলি, এর জন্য শুধুমাত্র কিন্তু ওই যা বর্তমান জেলা সভাপতিকে দোষ দিলে হবে না। এর জন্য আমরা কি বেশ কিছু ব্যক্তি মনে করি, যারা আমরাও দীর্ঘদিন, আজকে কেউ 20 বছর, কেউ 22 বছর কেউ রাজনীতিটা করছি বিজেপিটাকে, আমাদের বিজেপিতেই জন্ম, বিজেপিতেই মৃত্যু হবে, এটা একদম ফাইনাল জেনে রাখুন। সেটা কথা নয়, কিন্তু এর জন্য আমরা মনে করি রাজ্যও দায়ী। আজকে কি করে একজনের ডিমোশন হয়ে আবার এখানে এলো? একজনের 3 বছরের আগে কোনো কোনো সভাপতির পদ যায় না, আমরা যতটুকু জেনে আসছি। সেখানে একজন রাজ্য সেক্রেটারি তো জানে, সুকান্ত মজুমদার জানে ব্যাপারটা। আমরা তো দেখুন, আমাদেরকে ব্যাক অফিসে রেখেছে, আমি ব্যাক অফিসটা লিড করছি, আমি জানি। কিন্তু সুকান্ত বা শুভেন্দু কি ব্যাপারগুলো জানে? সব জানে। আমরা সুকান্ত বাবু যখন এসছিলেন, সুশান্ত বেরা জেলা সভাপতি হয়েছিল, কম বেশি উনি যে যখন সেক্রেটারি ছিলেন, তখন আমার দিকে যে উনি ওনার সেক্রেটারি হয়ে এখানের কিছু ওই কাছের যে ব্যক্তিগুলোকে ওর কথা মতো চলে, ওর মতো চলে, সেই ব্যক্তিগুলো নিয়ে যে একটা সিস্টেমকে ব্রেক করে চলা, সেই সিস্টেমকে ব্রেক করে চালাতো, যে ওই নিজের। এটা তো ঠিক নয়, এটা একদম কখনোই আমাদের মতো একটা কনস্ট্রাকটিভ একটা পার্টিতে, একটা রেজিমেন্টেড পার্টিতে এটা একটা কখনোই সম্ভব নয় যে একটা সিস্টেমকে ব্রেক করবে। সম্ভব নয়। মানে দেখুন, এইগুলো বিগত দিনে বিরাট ভাবে করেছে, আর এখন তো আর কোনো বিষয়ই নেই। ঠিক আছে, আজকে আর এই যে বর্তমানে যে আজকে আপনার তৃণমূল এই মানে হচ্ছে গিয়ে একটা কাউন্সিলর হয়েছে 19-এর, বিশ্বজিৎ ঘোষ, বর্তমানে যাকে মন্ডল সভাপতি করেছে বিমান ঘোষ, সে তো তৃণমূল থেকে আসা। আচ্ছা আচ্ছা, সে তো তৃণমূল থেকে আসা। ঠিক আছে, বাকি আরো যারা রয়েছে অধিকাংশ তৃণমূল আর সিপিএম থেকে আসা। সে আসুক, তাদের অন্তত নীতি আদর্শটা যদি ঠিক থাকতো হতো, তাহলে আমাদের এত কিছু বলার ছিল না। সে সবাই মানুষ তো ডেলি জন্ম নেবে না, সে তো বটে। কিন্তু একটা জায়গায় আমি বলবো যে বিজেপির আদর্শের সঙ্গে আরএসএস এর আদর্শের সঙ্গে, সংঘের আদর্শের সঙ্গে সিপিএম বা তৃণমূলের মতো দলের কখনো কোনো মিল হয় না, এটুকুনি আমি আপনাকে বলতে পারি। আমি দীর্ঘ
35-40 বছর ধরে দলটা করছে আরএসএস, কিন্তু সেটা তো আমাদেরই মতো কিছু বিজেপির যারা হেভিওয়েট একটা জায়গা নিয়ে বসে রয়েছে। আজকে এই কমপ্লেন, আজকে আপনারা এখন এই মুহূর্তে ধরুন আমাদের ওই আপনার মানে রাজ্যেরও কোনো চিন্তা ভাবনা নেই আরামবাগ প্রার্থীকে নিয়ে। তার কারণ এইটা কোনো নেতার ক্যারিজমায় হচ্ছে না, এটা শুধুমাত্র মোদিজির ক্যারিজমা, অমিত শাহজির ক্যারিজমায় এই আরামবাগ বিজেপি জিতবে। 19-এ আমরা জিতেছিলাম, বিক্রি হয়েছে, ঠিক আছে, 19-এ আমরা জিতেছিলাম, বিক্রি হয়েছে সেটা। তখনও কিন্তু ওই আজকের দিনে জেলা সভাপতি ছিল, ঠিক আছে। তো সেখানে পৌরবার্তাতে বেরিয়েও ছিল একজন আমাদের কর সেবক আছেন উপানন্দ মাল, তিনি ওনাকে চার্জ করেছিলেন যে এইটা কি বিষয়, কেন বেরিয়েছে তোমার নামে, তুমি আমার জেলা সভাপতি, তুমি কি এটা করে নিয়েছো? তখন সে বলেছে না না ওসব ছাড়ুন না। তো বলছে না কেন ছাড়বো, তাহলে এক কাজ করুন ওদের নামে ওই পেপার পত্রিকার নামে কেস করবে চলুন। সেই থেকে আর আসেইনি। তবে আমরা খবর পেয়েছি যে আরামবাগ সাংগঠনিক জেলাতে এমন অনেক তৃণমূলের ছেলেদেরকে নেওয়া হয়েছে, লোকেদের নেওয়া হয়েছে যারা সরাসরি ভাবে এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল 2016 সালে এবং প্রাথমিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে দলে নেওয়া হয়েছে। কার কথায়, কার ইনস্ট্রাকশনে দলে নেওয়া হয়েছে একটু বলুন তো? এই বিমান ঘোষের ইনস্ট্রাকশনে? কেননা এরা তো দলকে মেলাইন করছে, কলুষিত করছে তারা, এদেরকে তো কখনোই করছে তো যারা মানে শুধু আপনার হচ্ছে তৃণমূল থেকে আসাই ব্যক্তিরা সেইটা তো তাদের মতো একটা বেলাইন করছেই। তার সঙ্গে কিছু এমন ব্যক্তিকেও রেখেছে যে ব্যক্তিগুলো সমাজে একরকম, তাদের দিকে মানুষ খায় না, তার দিকে এক একজনকে বড় বড় কি করে জানেন, একজন হয়তো দেখা যাবে যে একজনকে একটা মুখ্য দায়িত্ব দেওয়া হয়েছে কোথাও, সেই ব্যক্তিটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যৌন ব্যবসা করা, তার বাবার যৌন ব্যবসা আছে আরামবাগের বুকেতে, সেই রকম ব্যক্তির দিকে বড় বড় একটা মুখ্য দায়িত্বে দিয়ে রেখেছে, দিয়ে চলছে। হ্যাঁ, এগুলো তো কখনোই পার্টি উইথস্ট্যান্ড করবে না, সমাজ বিরোধীদের তো পার্টি করছে, এ তো আপনি বলছেন করবে না, এগুলো করে চলছে। ট্রাক পাচারকারী, যৌন ব্যবসায়ী, এদেরকে তো পার্টি কখনোই উইথস্ট্যান্ড করবে না। বিমান ঘোষের বিরুদ্ধে তো আমরা একটা লিখিত ভাবে আমরা কমপ্লেন জানাবো, এবং আপনার এই যে বলেছেন আপনার নাম চিন্তা করবেন না, আপনার নাম কখনোই প্রকাশ্যে আসবে না, কিন্তু বিমান ঘোষ আজকে যে অন্যায়টা করছে, আপনাদের মতো পুরনো সঙ্গী আজকে দাদা দীর্ঘ আমরা 19 থেকে আপনার হচ্ছে গিয়ে নাগেশ্বরজি এসছেন, প্লাস হচ্ছে তার আগে সুনীত দাস এসছিলেন, ঠিক আছে, সব আচ্ছা, আর একজন মনোজ না কি বাবু ছিলেন, মাথায় আসছে না, ওনারা সব এসে সবাইকে কম বেশি, সুকান্ত বাবুকে আমরা কমপ্লেন করেছি। সুকান্ত বাবু জানেন যে বিমান ঘোষ এরকম একজন যৌন ব্যবসায়ীকে মাথার উপর তুলে রেখে দিয়েছেন, এরকম সমাজ বিরোধী, ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ পাচারকারী, মহিলা পাচারকারীদের মাথার উপর তুলে রেখে দিয়েছেন, এগুলো জানেন উনি? আপনারা জানেননি কেন? আপনারা তো আদি বিজেপি। দেখুন জানাবো কিভাবে অনেকজনকে কম বেশি, আপনার এই যে আজকে আপনি যেভাবে জানতে চাইছেন সেইভাবে তো আগামী দিন বিগত দিনে আমাদের কেউ কাছ থেকে কোনো রকম কোনো কিছু আমাদের পাত্তাই দেওয়া হয়নি। না, আমাদের কাছে খবর এসছে যে এই অঞ্চলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই জন্যই আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের মতো আরো 5 জনের সঙ্গে কথা বলছি। আমরা আমাদের কাজটা করছি, এবার যদি দল সেদিকটা না নজর দেয়, আজকে যদি আমরা রিপোর্টটা জমা দেওয়ার পরেও যদি দল এই ব্যাপারে উদাসীন থাকে, আপনাদেরকে যদি বসিয়ে রাখে, তাহলে সেই দায়টা দলকে তো নিতে হবে। দল আজকে যদি একটা খারাপ ফল করে, আজকে যদি আমাদের নাড্ডাজি, আমাদের অমিত শাহ, আমি দায়িত্ব নিয়ে বলছি দাদা, আরামবাগের যা বর্তমান পরিস্থিতি আছে তাতে করে আমাদের ক্যান্ডিডেট বেরোনা কিছু ফ্যাক্টর নেই, কিন্তু আপনার সমস্যা হচ্ছে যদিও যেভাবে এখনো দেহাল সব কমপ্লিট হয়নি জানেন, প্রার্থীর নাম লেখা হয়নি এখনো পর্যন্ত। এদিকে তো আমি শুনলাম যে ওদের প্রার্থী ওই কি যেন একটা কি বাঘ, তার তো শুনলাম নাকি আজকে সব সমর্থন করে আজকে নাকি সব মনোনয়ন জমা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে আপনার কি বলবো যে এই দেয়াল তো এখনো সব জায়গায় প্রার্থীর নাম লেখা হয়নি। তার উপরে আরো যেটা বিষয় হচ্ছে আমাদের যা মানুষ চাইছে বিজেপিতে, মানুষের রায় বিজেপির দিকে আছে, কারণ এটা আজকের 24-এর রায় নয়, এটা আপনার হচ্ছে গিয়ে এটা 19-এর রায় ছিল। আমরা বিগত দিনে অলরেডি এমপি পেয়েও গিয়েছিলাম, কিন্তু আমাদের সেটা হারাতে হয়েছে,
ঠিক আছে, এটা নিয়ে একটা বিষয় নিয়ে পৌরসভার ভোটের নিয়ে একটা কমেন্ট করেছিলাম, তার জন্য বেশ কিছু ব্যক্তিরা যে তারা এমন ধরনের ফেসবুকে করেছিল, তাতে বাধ্য হয়েছিলাম সেই কমেন্টটা করতে যে লোকসভা পৌরসভার ভোট লোকসভার মতো হয়ে যাবে না তো, আসলেও তাই। কিন্তু তার জন্য আমাকে পার্টি অফিসে পর্যন্ত মারতে পর্যন্ত এসেছে এদের লোকেরা, যে কেন তুমি এইরকম কমেন্ট। হ্যাঁ, তোমরা যেরকম কমেন্ট করছো তাতে করে আমার যারা প্রাপ্য বিগত 90 সাল থেকে আজকে, তখন কেউ বিজেপিটার ভয়ে বিজেপি বলতো না, যারা সেই বিজেপির জয় শ্রীরাম করে করে চারিদিক বেড়াতো তার দিকে না আজকে ক্যান্ডিডেট করা হলো না, অথচ একটা ওয়ার্ড থেকে 6টা ক্যান্ডিডেট করা হচ্ছে। কেন করা হলো? কিসের স্বার্থে করা হলো? কেন আর কি আমাদের 19টা ওয়ার্ডে ক্যান্ডিডেট নেই? যে ওয়ার্ডে ক্যান্ডিডেট রয়েছে আজ দীর্ঘদিনের ধরে ক্যান্ডিডেট হয়ে আসছে অসময়, তাকে ক্যান্ডিডেট হওয়ার উপযুক্ত তাকে করলো না, একটা তৃণমূল থেকে আসা ব্যক্তিকে ক্যান্ডিডেট করে দেওয়া হলো। কেন? কি কারণে? কিসের এতে? এমন একটা ব্যক্তির না উল্টো টিএমসির ব্যক্তির উল্টো দিকের লোককে ক্যান্ডিডেট করা হলো, তাকে তার শুধু তার ওয়ার্ডের জন্য তাকে তার ওয়ার্ড থেকেই উইথড্র করে নিতে হলো তার মনোনয়ন। কেন? আজকে জেলা অফিস যে হয়েছে, এই জেলা অফিসেরও এখানেও মানে জায়গার কত রকম গড়মিল হয়ে রয়েছে। 3 লাখ টাকা দেওয়া হয়েছে, 7 লাখ টাকার দলিল করা হয়েছে, 11.5 কাটা জায়গা দেখানো হয়েছে, 9 কাটা 8 কাটা 9 কাটার বেশি মিলছে না। ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা যা রিপোর্ট পেয়েছি সুদীপ্তর কাছ থেকে, আপনার কাছ থেকে, সেগুলো সব শুনলাম। আমরা পরবর্তীকালে এবার ফেস টু ফেস আপনাকে ভিজিট করব, আপনার বাড়ির অ্যাড্রেসটা আপনি পরবর্তীকালে আপনার কাছ থেকে জেনে নেওয়া হবে, বা আপনাকে কোথায় অ্যাভেলেবেল। আমি শুনেছি আপনি টোটো চালান, তো আমরা আপনার কাছে আবার আজকে আমার এই বাড়িটা করতে গিয়ে ফ্যামিলি গেছে, স্ত্রী মারা গেছে, আমার ব্যবসা চলে গেছে, আজকে আমার আর্থিক কত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আজকে কিভাবে সাহায্য সহযোগিতা করিনি যখন 18 ও এলো, যে না ঠিক আছে ওকে আমাদের জেলা সভাপতি হওয়ার দরকার ছিল, আমরা সেই শ্রীরামপুর ছুটে ছুটে যেতাম, এখানে হয়েছে ভালো হয়েছে, তার জন্য তাকে কি সহযোগিতা সাহায্য করিনি। গাড়ি আমি মেন ছিলাম, আমি রিপেয়ার জবের লোক, আমার আর গাড়ি কেনা বেচা করতাম আর রিপেয়ার করতাম, আমার গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকতো, 4 চাকা গাড়ি দিয়ে বিপ্লব দেশকে বিনা পয়সায় গাড়ি দিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলবো। আপাতত যা শুনলাম সেই বিষয়ে একটা রিপোর্ট তৈরি করে ফাইনালি আপনার সঙ্গে সাক্ষাতে দেখা হবে।